সংঘবদ্ধতার গোড়ার কথা। 19 শতকের প্রথম ভাগ পর্যন্ত ভারতের সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে আঞ্চলিক স্তরে বিভিন্ন বিদ্রোহ সংগঠিত হয়। 19 শতকের শেষ ভাগ থেকে জাতীয় স্তরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম গুরুত্বপূর্ণ প্রতিবাদ আন্দোলন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এই সময় বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন প্রতিষ্ঠিত হতে শুরু করে। তাছাড়া এই সময় রচিত বিভিন্ন বই এবং শিল্প দৃষ্টি জাতীয়তাবোধের বিকাশে যথেষ্ট সহায়তা করে। 1857 বিদ্রোহ। পলাশির যুদ্ধ জয়লাভের পরবর্তী 100 বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সেই সময়ে কোম্পানির তীব্র অর্থনৈতিক শোষণের ফলে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংস হয় এবং কৃষকদের দুর্দশা চরমে ওঠে। শ্বেতাঙ্গ ব্রিটিশরা কৃষ্ণাঙ্গ ভারতীয় সমাজের ধর্ম সভ্যতাকে ঘৃণা করত। এর পরিণতিতে 1857 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই সময় ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করে। এই রাইফেলে ব্যবহৃত টোটার খোলসটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হতো। গুজব ছড়ায় যে খোলসটি গরু আর শুকরের চর্বি দিয়ে তৈরি, ফলে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয়ে টোটা ব্যবহারে অরাজি হয়। এই অসন্তোষ শেষ পর্যন্ত জ্বলে ওঠে বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে। 1857 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসে 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি প্রথম বিক্ষোভ দেখায়। এরপর ব্যারাকপুর সেনানিবাসে 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করে। সরকার মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে, বিচারে তার ফাঁসি হয়। তিনি হলেন বিদ্রোহের প্রথম শহীদ। 10ই মে মিরাট, 11ই মে দিল্লিতে সেনানিবাসে বিদ্রোহ শুরু হয়। এরপর 13ই মে ফিরোজপুর, 14ই মে মুজফ্ফরনগর, 20 আলিগড়, 21 পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত, 30শে মে লখনৌয়ে বিদ্রোহ শুরু হয়। 1857 বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। কেউ কেউ একে নিছক একটি সামরিক বা সামন্ত বিদ্রোহ বলে মনে করলেও অনেকে একে জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। 1857 খ্রিস্টাব্দে ভারতীয় ব্রিটিশ বাহিনীর সৈনিক বা সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। একে সিপাহী বিদ্রোহ বলে। ইংরেজ ঐতিহাসিক স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স প্রমুখ এদের নেহাত একটি সেনাবাহিনী মনে করতেন। অক্ষয় কুমার দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ ভারতীয় এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন। 1857 খ্রিস্টাব্দে এটি মহাবিদ্রোহ নামে অভিহিত হয়। সিপাহীরা দিল্লি দখল করে নেয়, সিংহাসনচ্যুত করে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে। কানপুরে নানা সাহেব আসলাম গোবিন্দ পন্থ, তাতিয়া টোপি আসলাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, বিহারে কুনওয়ার সিং, অযোধ্যার হজরত মহল, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ফৈজাবাদের মৌলভী আহমদ উল্লাহ প্রমুখ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। এইভাবে এই বিদ্রোহ একটি গণবিদ্রোহে পরিণত হয়। ঐতিহাসিক আউটরাম ডাফ রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলি, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস প্রমুখ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। কেননা মুজফ্ফরনগর, বিহার, উত্তরপ্রদেশে অসামরিক লোকজন, জমিদার শ্রেণী, ব্রিটিশ বিরোধীরা আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। আবার বিদ্রোহে কৃষকতন্ত্রের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা সুপ্রকাশ রায়, প্রমোদ সেনগুপ্ত প্রমুখ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান মনে করেছেন। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার সহ কেউ কেউ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ বিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ, জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। মহাবিদ্রোহের শতবর্ষ উপলক্ষে দ্য সেপয় মিউটিনি এবং রিভোল্ট গ্রন্থে রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এতে জনগণ নীরব দর্শক মাত্র। আর ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার 18
1857 গ্রন্থে দেখিয়েছেন জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদান এই আন্দোলনে ছিল না। বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন রকমের মতবাদ দিয়েছেন। এরপর 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। 1857 খ্রিস্টাব্দে পর্যন্ত একটি শিক্ষিত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনকালে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, ঈশ্বর গুপ্ত, অক্ষয় কুমার, রাজনারায়ণ বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট বাঙালি এরূপ মনোভাব পোষণ করতেন। তখন শিক্ষিত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বিরোধী ছিল। মহারানীর ঘোষণাপত্র। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে মহাবিদ্রোহ দমনের উদ্দেশ্যে সরকার তীব্র দমন নীতি ঘোষণা করে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন এত দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো এবং ব্রিটিশ সরকার অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতের শাসন বা পরিচালনার দায়িত্ব পান। তার উপর উপাধি হয় ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। মহারানীর ঘোষণাপত্র। প্রথমত, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত, সত্যবিলোপ নীতি বাতিল করা হবে। তৃতীয়ত, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে। চতুর্থত, ব্রিটিশ সরকার ভারতে আর এক সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানো হয়। পঞ্চমত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। ষষ্ঠত, দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি এবং সন্ধিগুলি সরকার মেনে চলবে এমন কথাও বলা হয়, কিন্তু বাস্তবে এগুলি অধিকাংশই রূপায়িত হয়নি। তাই ভারতীয়দের ক্ষোভও প্রশমিত হয়নি। এই ক্ষোভ থেকে বাংলা তথা সমগ্র ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতির প্রতিষ্ঠা শুরু হয়। সভা সমিতির বৈশিষ্ট্য বিশ্লেষণ। 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে। জাতীয়তাবাদ বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। বিভিন্ন সভা সমিতি। 1836 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপরে থেকে 19 শতক জুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভারত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত বাংলার উল্লেখযোগ্য সংগঠনগুলি হল জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সেবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। রাজা রামমোহন রায় ছিলেন ভারতের রাজনৈতিক চিন্তাধারার অগ্রদূত। তার মৃত্যুর পর মূলত তার অনুগামীদের উদ্যোগে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা সংগঠন গড়ে ওঠে। যোগেশচন্দ্র বাঘেলের মতে এটি বাঙালি তথা ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখ সদস্যরা এই সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর সভাপতি ছিলেন সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক গৌরীশঙ্কর ভট্টাচার্য আর সম্পাদক পণ্ডিত দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। জমিদার সভা। ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল জমিদার সভা। দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত। এই সভার সঙ্গে যুক্ত ছিলেন জমিদার ও ধনী ব্যবসায়ীরা। প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেন, ভবানীচরণ মিত্র প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য, উইলিয়াম অ্যাডাম লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে। একটি বড় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের উদ্দেশ্যে জমিদারদের সভা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে যুক্ত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। এর সভাপতি রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভার লক্ষ্য ছিল বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ আমলাতন্ত্রের জমিদারদের সপক্ষে আনা, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো, পুলিশ বিচার রাজস্ব বিভাগের সংস্কার সাধন।
হিন্দু মেলা 1867 থেকে 1889। হিন্দু মেলা, যা প্রথমে চৈত্র মেলা নামে পরিচিত ছিল। নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলার প্রথম সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, সহ সম্পাদক নবগোপাল মিত্র, রাজা কমল কৃষ্ণ বাহাদুর, গিরিশ ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়াসী চরণ সরকার, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণদাস পাল প্রমুখ হিন্দু মেলার সঙ্গে যুক্ত ছিল। 1875 খ্রিস্টাব্দে বার্ষিক সভাতে 14 বছর বয়সী রবীন্দ্রনাথ নিজের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করেন। ভারত সভা। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন, কিন্তু নেতৃবৃন্দের মতবিরোধের ফলে কিছুদিনের মধ্যে এই অস্তিত্ব লোপ পায়। এরপর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখের উদ্যোগে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। কলকাতায় অ্যালবার্ট হলে ভারত সভার প্রথম অধিবেশন বসে জুলাই 1876। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠেন ভারত সভার প্রাণপুরুষ এবং বাংলার মুকুটহীন সম্রাট। 19 শতকে বাংলা এবং বাংলার বাইরে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বঙ্গভাষা প্রবেশিকা সভা 1836 কলকাতা। গৌরীশঙ্কর ভট্টাচার্য, প্রসন্নকুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর হচ্ছে প্রতিষ্ঠাতা। জমিদার সভা 1838। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851। মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866। পুনা সার্বজনীন সভা 1870। হিন্দু মেলা 1867। ইন্ডিয়া সোসাইটি 1872। ইন্ডিয়ান লীগ 1872। 1875। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876। সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883। মহাজন সভা 1884। বোম্বে প্রেসিডেন্সির অ্যাসোসিয়েশন 1885। জাতীয় কংগ্রেস 1885। ভারত সভার মুখপাত্র হিসেবে দ্য বেঙ্গলি পত্রিকা প্রচার কার্য চালাতে থাকে। লর্ড প্রবর্তিত নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, অস্ত্র আইন সহ বিভিন্ন দমনপূর্ণ আইন, শোষণমূলক আমদানি শুল্ক আইন, পরিষদের বিরুদ্ধে এবং জনপ্রতিনিধিমূলক শাসন পরিষদ গঠন, স্বায়ত্তশাসন প্রবর্তন, প্রজাতস্বত্ব আইন এবং প্রণয়ন, মদ্যপান নিবারণ প্রভৃতির দাবিতে ভারত সভা তীব্র আক্রমণ চালায়। এদের বিচার কার্যে ভারতীয় বিচারকগণ যাতে রিপনের আইন সচিব লর্ড ইলবার্ট এক বিল রচনা করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। শ্বেতাঙ্গরা এই বিলের বিরুদ্ধে আন্দোলনে নামলে বিলের সমর্থনে ভারত সভাও তীব্র আন্দোলন করে। 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স নামে মহাসভা গঠিত হয়। এই সম্মেলনে 1855 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়া হিউম কর্তৃক ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগানো হয়। 1876 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসলে সুরেন্দ্রনাথ তার অনুগামীদের নিয়ে অধিবেশনে যোগ দেন। লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ। বঙ্কিম, মাইকেল মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, ঈশ্বরগুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখের লেখায় আঁকায় জাতীয়তাবোধের ভাবনা প্রকাশ পেয়েছে। এদের মধ্যে আমাদের আলোচ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের রচিত বর্তমান ভারত, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া এবং চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র। আনন্দমঠ। ব্রিটিশ শাসনকালে জাতীয়তাবোধ বিকাশে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এর অবদান অবিস্মরণীয়। তার দেশাত্মবোধক রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1881 বঙ্গদর্শন পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত আনন্দমঠ প্রয়াত দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করা এই উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য অ্যাবে অব ব্লিস নামে প্রকাশিত হয়। শীঘ্রই হিন্দি, তামিল, তেলেগু সহ বিভিন্ন ভারতীয় ভাষায় আনন্দমঠের অনুবাদ প্রকাশিত হয়। সর্বত্র ভারত জাতীয় চেতনার ঢেউ খেলে যায়। আনন্দমঠ উপন্যাসটি 18 শতকে বাংলার 76-এর মন্বন্তর এর সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত। দেশমাতা মা দেশপ্রেম হল
তিনি জাতিকে শোনান, দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, আর দেশ সেবা হলো পূজা। উপন্যাসের সন্তান দলের সদস্য ভবানন্দ, জীবানন্দ, শান্তি সত্যানন্দ সকলেই দেশকে মা বলে জেনেছেন। সত্যানন্দ বলেছেন, আমরা অন্য মা মানি না, জন্মভূমি জননী। দেশাত্মবোধের জাগরণে আনন্দমঠের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এটি স্বদেশপ্রেমের গীতা হিসেবে পরিচিত। বঙ্কিমচন্দ্র দেশ মাতার বন্দনা করে 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম লেখেন এবং পরে দেবী দুর্গার বন্দন গীতি হিসেবে গানটি দ্বাদশ উপন্যাস আনন্দমঠে উপন্যাসে ব্যবহার করা হয়। 1907 খ্রিস্টাব্দে ভিকাজি কামা দ্বারা উত্তোলিত পতাকায় দেবনগরী হরপে বন্দে মাতরম ধ্বনি। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম ধ্বনি তুলে দেশপ্রেমিক যুব সম্প্রদায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ভিকাজি কামা। 1907 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় পতাকা যে রূপ দেয় দেবনগরী হরপে। 1947 সালে স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারত সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন এবং বন্দে মাতরম সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সঙ্গের মর্যাদা দেন। বর্তমান ভারত। বাংলা তথা ভারতের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান অপরিসীম। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকায় তিনি তার ভাববার কথা, বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য প্রভৃতি প্রবন্ধগুলি প্রকাশ করেন। 1905 খ্রিস্টাব্দে সেগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়। স্বামী বিবেকানন্দ তার গ্রন্থে দেশবাসী পাশ্চাত্যের অনুকরণ বাদ দিয়ে ভারতমাতা মুক্তির জন্য কাজ করতে আহ্বান করেছেন। তিনি বলেন যে মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত। তিনি বলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমাদের যৌবনের উপবন, আমরা বার্ধক্যের বারাণসী। বল ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্ণ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তিনি বলেন, আমরা সকলে জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। সিডিশন কমিটির রিপোর্টে বলা হয়, বিবেকানন্দের রচনা বিপ্লবীরা রীতিমতো পাঠ করেন। অরবিন্দ ঘোষ বলেন, বিবেকানন্দ হচ্ছে জাতীয় জীবনের গঠনকর্তা। ঐতিহাসিক আর.জি. প্রধানের মতে স্বামী বিবেকানন্দ জাতীয়তাবাদের জনক। গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবস্মরণীয়। তার লেখা 12টি উপন্যাসের মধ্যে দীর্ঘতম ও অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস গোরা। এটি প্রথমে 1907 থেকে 1909 পর্যন্ত প্রবাসী পত্রিকা এবং 1910 থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লেখা। গোরা উপন্যাসের প্রধান চরিত্র গৌরমোহন বা গোরা। রবীন্দ্রনাথ কখনো প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না হলে গোরা, আনন্দময়ী, বিনয়, সুচরিতা প্রভৃতি চরিত্রগুলোর মাধ্যমে গোরা উপন্যাসে তিনি বর্ণ বৈষম্যের নিন্দা করেছেন। ভারত মাতা চিত্র। 19 শতকে শিল্পকলার মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার ঘটে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের খ্যাতনামা চিত্রশিল্পী সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য নির্বাসিত যক্ষ, ভারতমাতা, শাহজাহানের মৃত্যু প্রভৃতি। ভারতমাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা এবং শ্বেত বস্ত্র। এগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে যুক্ত। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা। ব্রিটিশ শাসনকালে বাংলার খ্যাতনামা চিত্র ও কার্টুন শিল্পী জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর, তিনি অবনীন্দ্রনাথ এর সঙ্গে যৌথভাবে 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন। বঙ্গীয় ঘরানার গগনেন্দ্রনাথ তার বিভিন্ন ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য 3 খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক, বিরূপ বস্ত্র এবং নয়া হুল্লোড়। খল ব্রাহ্মণ চিত্রটিতে দেখা যায় জনক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস মদ মহিলায় অনুতপ্ত। প্রচণ্ড মমতা নামক ব্যঙ্গচিত্রটিতে তিনি ব্রিটিশ নিপীড়নের কথা তুলে ধরেছেন। তার অন্য উল্লেখযোগ্য চিত্র জাতাসুর।
1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জিতলে বাঙালির রক্তে ফুটবল প্রীতি তীব্র হয়। এই বিষয়টি তিনি ব্যঙ্গচিত্রে ফুটিয়ে তুলেছেন। সেখানে দেখা যায় বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা ছাতা মাথায় খেলা দেখছে, কিন্তু গোলপোস্ট বা বল কোথায়। এইভাবে গগনেন্দ্রনাথ তার বিভিন্ন চিত্রে ঔপনিবেশিকতার সমালোচনা এবং স্বদেশপ্রেম ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।